ঠিক তখনই রাফি ব্যালকনির দিকে তাকালো, দেখতে পেল রাইসা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, জ্যোৎস্না বিলাস করছে। জ্যোৎস্না রাত রাইসার খুব ভালো লাগে, কিন্তু আজ কেন জানি ভালো লাগা কাজ করছে না। আগে তো মন খারাপ হলে জানলার ফাঁকে জ্যোৎস্নাটুকু ভালো করে উপলব্ধি করতাম, আজকের রাতটা এত ভিন্ন কেন? চাঁদের আলোতে বুকের ভেতরটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে। কোন ভুলের শাস্তি এটা? মেয়েটা অন্যে দাঁড়িয়ে আছে, কি যেন ভাবছে। আমি মনে মনে ভাবছি উনি কত জ্যোৎস্না বিলাস করছে, যাক আল্লাহ রক্ষা করছে, ভূত পেতনি না। তখন আমি ওনাকে বললাম, এই যে শুনছেন? রাইসা বলল, হ্যাঁ। আপনার আম্মু সজাগ হয়েছে তাই না? তখন আমি বললাম, হ্যাঁ তাই। দেখলেনই তো কত ডেঞ্জারাস আমার আম্মু, আপনার জন্য কতগুলো মিথ্যে কথা বলতে হলো। রাইসা তখন বলল, শুনলাম তো। তারপর আমি বললাম, এই নেন ভাত, নেন ভাতগুলো খেয়ে নিন, খেয়ে আমায় উদ্ধার করেন। এই আপনি আবার কান্না করছেন কেন? বললাম না আমার রুমে কান্না করার নিয়ম নেই। তারপর কথা বলে রাইসার হাতে ভাতের প্লেটটি ধরিয়ে দিলাম, আর রাইসা প্লেটটা নিয়ে সোজা ব্যালকনির দিকে চলে গেল। সেইখানে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়লো। আমি তখন বললাম, এই যে মিস, কি করছেন এইসব? আমার রুমে যথেষ্ট জায়গা আছে, টেবিলও আছে, টেবিলে বসতে অ্যালার্জি নাকি? তাহলে খাটে বসেন। রাইসা তখন বলল, টেবিলে অ্যালার্জি মানে? তখন আমি বললাম, না আপনার তো সব কিছুতে অ্যালার্জি, তাই বললাম আর কি। রাইসা আর কোনো কথা না বলে সোজা খাওয়া শুরু করলো, এমনভাবে খাচ্ছে মনে হয় 7 দিনের অনাহারি। তখন আমি বললাম, এই আস্তে খান, গলায় ভাত আটকে যাবে তো। রাইসা তখন বলে উঠলো, এই আপনি এত আনরোমান্টিক কেন? রাইসার এমন প্রশ্নে আমি অবাক হয়ে গেলাম। তখন আমি বললাম, মানে? রাইসা তখন বলল, মানে আবার কি? লবণ ছাড়া ভাত কিভাবে খাবো বলুন? আর যারা লবণ খায় না তারা তো আনরোমান্টিক। তখন আমি বললাম, আমি লবণ খাই না, আপনাকে কে বললো? রাইসা তখন বলল, আপনি লবণ খেলে আমার জন্য লবণ নিয়ে আসলেন না কেন? তখন আমি বললাম, তৈলাক্ত পোলাও খেতে পারেন না, মাংসতে অ্যালার্জি, এগুলো সব জানেন, লবণ খাওয়া শরীরের জন্য খুব ভালো না, এটা জানেন না? রাইসা তখন বলল, হ্যাঁ জানি, তরকারিতে পর্যাপ্ত লবণ দেওয়া উচিত, যাতে যাতে ভাতের সাথে লবণ না খাওয়া লাগে, কিন্তু আপনি তো ডিমেও লবণ দেননি। রাইসার এমন কথা শুনে আমি খানিকটা লজ্জা পেয়ে গেলাম। তখন আমি বললাম, ইসরে সরি, আমি কখনো ডিমবাজি করিনি, তাই এসব খেয়াল করা হয়নি। রাইসা তখন বলল, জীবনে প্রথম ডিমবাজিতেই ফেল। তখন আমি বললাম, কি ফেল মানে? রাইসা তখন বলল, ফেল মানে হলো ডিমটা ঠিক মতো বাজি করতে পারেননি। তখন আমি বললাম, হয়েছে, আপনার ভাগ্য ভালো যে আমি আপনার জন্য ডিম ভাজি করেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। রাইসা তখন বলল, একটু লবণ এনে দিবেন? তখন আমি বললাম, আমি এখন ডাইনিং রুমে যেতে পারবো না, লবণ ছাড়া খান কষ্ট করে। রাইসা তখন বলল, আচ্ছা আপনি না আনতে পারলে আমি আনবো। ওর কথা শুনে আমি তখন বললাম, আচ্ছা আপনি কি চান বলুন তো, আমি কি বাসা থেকে বের করে দিতে চান? তখন রাইসা বলল, আমি এটা কখন চাই বললাম? আমি তো জাস্ট লবণ চাইছি, এটা বললাম। তারপর আর কি, কোনো উপায় না পেয়ে চলে গেলাম লবণ নিয়ে আসতে। তারপর এসে বললাম একটু বিরক্ত হয়ে, এই নেন লবণ। তারপর খাওয়া দাওয়া শেষ করলো। তখন আমি বললাম, প্লিজ আমি একটু ঘুমাবো, আমাকে আর ডিস্টার্ব করবেন না। তখনই ও বলে উঠলো, কিন্তু আপনার মোবাইলটা একটু দেন, একজনের কাছে ফোন দিব, আমার ফোনে ব্যালেন্স নেই। তখন আমি বললাম, আমার ফোনেও ব্যালেন্স নেই। রাইসা বলল, মিথ্যা বলেন কেন, দিন তো। তখন আমি বাধ্য হয়ে মোবাইলটা দিলাম। রাইসা বারবার নাম্বারটিতে কল করছে, কিন্তু নাম্বারটি বন্ধ। ঠিক তখনই নিজুম বলে উঠলো, ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। এখন দেখি 2 চোখ দিয়ে টপ টপ করে আবার পানি পড়ছে। অনেকবার ট্রাই করার পরেও কিন্তু ফোনটা রিসিভ করলো না। তখন আমাকে বলল, এই নিন আপনার ফোন। তখন আমি বললাম, আচ্ছা একটা কথা বলুন তো, কার নাম্বারে এতক্ষণ ফোন দিলেন? আপনার কাহিনীটা কি একটু বলবেন? রাইসা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, কোনো কাহিনী নেই, আপনার ফোন তো দিয়ে দিলাম, এবার শুয়ে পড়ুন, আর ডিস্টার্ব করব না। তখন আমি বললাম, আপনি ঘুমাবেন না? রাইসা তখন বলল, না, 2 চোখে হরতাল ডাকছে, আজকে ঘুমাবো না। তখন আমি বললাম, আপনি এমন আশ্চর্য রকমের কথা পান কোথায় থেকে? রাইসা তখন বলল, আশ্চর্য রকম আবার কি বললাম? তখন আমি বললাম, এই যে বললেন চোখে হরতাল ডেকেছে। রাইসা তখন বলল, শুনেন, যে পাগল হয় সে বুঝতে পারে না সে পাগল হয়েছে, আর যে আশ্চর্য রকমের কথা বলে সেও বুঝতে পারে না যে তার কথার ভিতর আশ্চর্য কিছু আছে। তখন আমি বললাম,
কি সুন্দর উদাহরণ টানলেন। আপনার তো দেখি মাথা ভরা বুদ্ধি। আচ্ছা, আপনার মাথায় মিনিমাম কমন সেন্স থাকলে আপনি কি করে বাসা থেকে বের হতে পারেন? রাইসা তখন বলল, কেন, বাসা থেকে বের হলে কি হয়? তখন আমি বললাম, যা বলছি সহজভাবে বোঝার চেষ্টা করেন। কোথায় যাবেন, কোথায় থাকবেন তা না ভেবে বাসা থেকে এভাবে পালিয়ে আসলেন কেন? রাইসা তখন বলল, সবই ভেবেছি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এই অবস্থা। তখন আমি বললাম, মানে কিসের পরিস্থিতির শিকার বলুন তো, আপনার রহস্য কি? রাইসা একটু ভাব নিয়ে বলল, কোনোই রহস্য নেই, আমি তো জানি আপনি আমায় রিসিভ করতে যাবেন, তাই বাসা থেকে পালিয়েছি। তখন আমি একটু মেজাজ খারাপ করে বললাম, এই মেয়ে, আমি আবার কখন আপনাকে রিসিভ করতে গেলাম? অদ্ভুত মেয়ে তো আপনি। রাইসা তখন বলল, মেয়ে মেয়ে করেন কেন? আমার নাম মেয়ে না, আমার নাম রাইসা। আর আপনি আমাকে রিসিভ করতে না গেলে আমি আপনার বাসায় আসলাম কিভাবে? তখন আমি বললাম, প্লিজ আপনি একটু চুপ করবেন। আপনাকে বাসায় আনাটাই আমার উচিত হয়নি, তা আগেই বুঝেছি। আপনি রাস্তায় ভালো ছিলেন। রাইসা বলল, আচ্ছা আমি চুপ, তবে যদি পারমিশন দেন একটা কথা বলবো। তখন আমি বললাম, কি কথা? রাইসা বলল, আসলে আমার রাস্তায় থাকতে একটু ভালো লাগে না। তখন আমি বললাম, ব্রেনের ভালো ডাক্তার দেখান, নয়তো কোনো মেন্টাল হসপিটালে ভর্তি হন। রাইসা বলল, আচ্ছা ভেবে দেখব। তখন আমি বললাম, আমি ঘুমালাম, দয়া করে আমাকে আর ডিস্টার্ব করবেন না, রাত প্রায় শেষ হয়, এখন একটু ঘুমাতে দেন। রাফি সোফায় শুয়ে পড়লো, মনে মনে ভাবলো, আমি এত বোকা কেন? একটা মেয়েকে নিজের রুমে জায়গা দিলাম, আবার তার জন্য খাট ছেড়ে সোফায় ঘুমাতে হবে, এত রাতে ডিমবাজি করতে হয়েছে, আরও কত কি। এসব ভাবতে ভাবতে রাফি নিজের উপর রাগ হচ্ছে, আর মেয়েটা কত বিচ্ছু, কোনো কৃতজ্ঞতা নেই, উল্টো আমায় উল্টো কথা শোনায়। রাইসা ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছে। আজকে এসব কিছুতে তার ভালো লাগছে না। যাই হোক, লোকটা যথেষ্ট ভালো, এত বিরক্ত করা ঠিক হয়নি। লোকটার অনেক ধৈর্য। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, ঘুমও আসছে না, অসহ্য লাগছে সব। রুমে গিয়ে শুয়ে থাকাই ভালো। লোকটা সোফায় শুয়ে আছে, মানুষ এত ভালো কিভাবে হয়? রাইসা ফোনটা হাতে নিয়ে শুয়ে শুয়ে স্মৃতিচরণ করছে আর চোখের জল ফেলছে। চোখগুলো খুব ফুলে গেছে আর কান্না করতে যাচ্ছে মন। হাত থেকে ফোনটা রেখে দিল রাইসা। কি দরকার স্বার্থপর মানুষগুলোর জন্য চোখের জল ফেলার? কিন্তু হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারছে না। নিজের ইচ্ছার বিরুদ্ধে গাল বেয়ে জল পড়ছে। কানে ইয়ারফোন বাজে, গান শুনলে এখন মন্দ হয় না, সময় কেটে যাবে। কিন্তু ইয়ারফোন তো আনিনি। ওনার কাছে এখন ইয়ারফোন চাইলে কষিয়ে চট মারবে। ইয়ারফোন ছাড়া গান শুনলে ওনার ঘুম ভেঙে যাবে। আবার দেখি রুমে কোথাও ইয়ারফোন পাই কিনা। তারপর একটু পরে টেবিলের উপর ইয়ারফোনটা পেলাম। তারপর গান শুনতে শুনতে রাইসার চোখে ঘুম চলে আসে। হঠাৎ কারো হাঁটার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। তাকিয়ে যা দেখে তার জন্য একদম প্রস্তুত ছিল না। রাইসা তাকিয়ে দেখে রাফি অনেক রাগ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাইসা তখন মনে মনে বলছে, লোকটার কি আবার হলো, এভাবে রাগ করে আছে কেন? রাইসা কিছু বুঝে ওঠার আগে ওর হাত থেকে ফোনটা আর ইয়ারফোনটা নিয়ে চলে গেল। রাইসা খুব বিব্রত হয়ে গেল, লোকটা এরকম অদ্ভুত আচরণ করছে কেন? আমি তো কোনো ভুল করিনি। রাফি তখন বলল, এই বের হন আমার রুম থেকে, কি চান আপনি বলুন। আপনি এত ব্যাককল কেন? মাথা কি কোনো সেন্স নেই? রাইসা মনে মনে বলছে, লোকটা অযথা কি খারাপ ব্যবহার করছে। মানছি উনি আমার উপকার করছে, এই জন্য এভাবে বিহেভ করবে। কান্না পারছে, আবার চোখের জল টলটল করছে। রাইসা নিচু স্বরে বলল, আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ, চলে তো যাব, রাতটা থাকতে দিবেন, কথা এমনটাই ছিল। রাফি রাগ করে বলল, না না, আপনি কোনো ভুল করেননি। আপনি শেষ রাতে ফুল সাউন্ডে গান বাজাচ্ছেন, সে কখন থেকে জ্বালাচ্ছেন। এত করে বললাম যে আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করবেন না, তা আপনি তো আপনার ইচ্ছা মতো কাজ করছেন। রাইসা অপরাধীর মতো মাথা নিচু করে বলল, আমি তো ইয়ারফোন দিয়ে গান শুনছিলাম যাতে আপনার ডিস্টার্ব না হয়। কিন্তু রাইসার কথা শেষ হওয়ার আগেই রাফি তাকে থামিয়ে দিল আর বলল, ইয়ারফোন দিয়ে গান শুনলে তার সাউন্ড আমার কানে কিভাবে গেল? এত রানে গানের শব্দ পেলে বাবা মা এবার সত্যি ভাববে আমি পাগল হয়ে গিয়েছি। শেষে বাকি জীবনটা আমার পাগলাগারোতে কাটাতে হবে। রাফির চোখ পড়ল ইয়ারফোনের দিকে। এটা কি আপনার ইয়ারফোন?
রাইসা তখন বলল, না আমি তো ইয়ারফোন আনিনি, এটা আপনার ডাইনিং টেবিলে আমি পেয়েছি, আমি তো ওটা দিয়ে গান শুনছিলাম। রাফি এবার রাগের মাঝেও সত্যি হাসি পেল আর বলল, নষ্ট ইয়ারফোন দিয়ে ফুল সাউন্ডে গান শুনছেন তাই না, সেটাও একবার খেয়াল করলেন না? রাইসা তখন বলল, আসলে আমি খুব ডিপ্রেশনে আছি তো তাই খেয়াল করিনি। রাফি আর কোনো কথা বাড়ালো না, তারপর শুয়ে পড়ল। এদিকে রাইসা বলছে নিজেকে নিজে খুব ছোট মনে হচ্ছে, এই লোকটা কি করে বুঝবে তার মনের অবস্থা, যে বোঝায় সেই তো বুঝলো না কতটা ডিপ্রেশনে আছে সে। এতগুলো কথা না শোনালেও পারতো, কিছু হলে শুধু বাড়ি থেকে বের হওয়ার হুমকি দেয়। প্রচুর মাথা ব্যথা করছে এখন, কান্নাও থামছে না, একদম আউট অফ কন্ট্রোল। এইসব ভাবতে ভাবতে কখন জানে ঘুমিয়ে গেল। ভোর 8টা বেজে গেছে। রাফি এত বেলা পর্যন্ত কখনো ঘুমায় না। রাফি বাবা রাফির মাকে উদ্দেশ্য করে বলল, আমার শাহজাদা পুত্র এখনো উঠেনি। রাফির মা বলল, আমার ছেলে শাহজাদাই কালকে অনেক রাতে ঘুমিয়েছে, তাই হয়তো এখনো ঘুমাচ্ছে। রাফির বাবা বলল, আমার ছেলে অনেক রাত পর্যন্ত এখন কি এমন শুভ কাজ করেছে, ও তো 11টা বাজে অফিস থেকে বের হয়ে এসেছে। তখন আম্মু বলল, এই তুমি আমার ছেলেকে এভাবে বলছো কেন, ভালো হচ্ছে না একদম, হয়তো বন্ধু বান্ধব এর সাথে কোথাও গিয়েছিল। তখন বাবা বলল, এত রাতে বন্ধু বান্ধবের সাথে কিসের এত আড্ডা? তখন আম্মু বলল, দেখো রাফি এখন আর ছোট নেই, ও অনেক বড় হয়েছে, ওর এখন নিজের স্বাধীনতা রয়েছে। বাবা তখন বলল, দাও দাও স্বাধীনতা, কোন দিন দেখবা কোন অপকর্ম করে বসে। তখন মা বলল, আমার ছেলের উপর আমার বিশ্বাস আস্থা সব সময় আছে, আমার ছেলে কেমন তা আমি জানি। বাবা তখন বলল, হয়েছে চুপ করো, ওকে নাস্তা খেতে ডাকো, আজকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে, জরুরি মিটিং আছে। মা তখন বলল, আচ্ছা তুমি বসো, আমি ওকে ডেকে আনছি। দরজা নক করার শব্দ শুনে ঘুম ভেঙে গেল রাফির, চোখ জ্বলছে খুব, মোটে উঠতে পারছে না, দরজা নক করেই যাচ্ছে। কালকে রাতের কথা মনে পড়তেই লাফিয়ে উঠল। মেয়েটা এখনও ঘুমাচ্ছে, কি করবে এখন? মা বাবা কি ভাববে এসব জানলে? কত কষ্ট পাবে কেউ, কি আমার আজগুবি কথা বিশ্বাস করবে? তখন মা আমাকে ডাকতে লাগলো, এই মরার মতো ঘুমাচ্ছিস কেন, কখন থেকে দরজা নক করছি। রাফির মাথায় কিছু আসছে না, কি করবে এখন? মেয়েটা সজাগ থাকলেও হতো, এখন তো ডাকাও যাবে না। তখন আমি মাকে বললাম, মা আমি আসতেছি, তুমি যাও। মা তখন বলল, আরে তুই দরজা খোলো আগে। তখন আমি বললাম, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি যাও। মা তখন বলল, দরজা খুলতে তোর সমস্যা কি, দরজা খোল, তোর চাঁদ মুখখানা আমি দেখি। রাফি খাটের কাছে গেল, মেয়েটা বেহুশের মতো ঘুমাচ্ছে, নড়াচড়া করছে না। হে আল্লাহ, মারা গেল না তো আবার? এদিকে মা ডাকছে, কিরে কি হয়েছে, কি করছিস তুই বলতো? তখন আমি বললাম, ধুর আমু, বা দরজা খোলার জন্য এত জোর করছো কেন, প্রতিদিন তো ডেকেই চলে যাও। রাফি আর কোনো উপায় না পেয়ে রাইসার পায়ে সুড়সুড়ি দিল। মেয়েটা তাও সজাগ হচ্ছে না, সত্যিই কি মারা গেল? নাকের কাছে হাত দিয়ে দেখে নিঃশ্বাস নিচ্ছে, যাক বেঁচে আছে তাহলে। কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে, মেয়েটা মনে হয় সেন্সলেস হয়ে আছে। মেয়েটাকে তো এই অবস্থায় ওয়াশরুমেও রাখা যাবে না। রাফি কোনো উপায় না পেয়ে রাইসাকে কোলে করে খাটের নিচে শুইয়ে দিল, তারপর দরজা খুলে দিল। মা তখন বলল, এতক্ষণ কি করেছিস? 10 মিনিট ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। রাফি ভয়ে বলল, আমি ওয়াশরুমে ছিলাম। মা তখন বলল, ওয়াশরুমে কি করেছিস এতক্ষণ, এখনো ফ্রেশ হসনি? রাফি তখন বলল, মা এত জোর করছো কেন, আমি কি এখন টয়লেটে যেতে পারবো না? মা তখন বলল, তুই তো বললি ওয়াশরুমে গিয়েছিস, আবার বলছিস টয়লেটে, সমস্যা কি তোর, তোকে এমন অস্থির দেখাচ্ছে কেন? তখন আমি বললাম, কালকে অনেক রাতে ঘুমাইছি তাই খারাপ লাগছে। মা তখন বলল, অনেক রাতে ঘুমাতে কে বলেছে তোকে? তুই নাকি 11টার সময় অফিস থেকে বের হয়েছিস, জানিস তো তোর বাবা কেমন, এত রাত পর্যন্ত বাইরে থাকার কি দরকার? তখন আমি বললাম, জানি, বাবা তো খুব রাগী, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মা তখন বলল, এত নার্ভাস দেখাচ্ছে কেন তোকে? তখন আমি বললাম, তুমি ইদানিং বেশি কথা বলো, তুমি গিয়ে নাস্তা রেডি করো, আমি আসছি। মা তখন বলল, নবাব শাহজাদা, নাস্তা অনেক আগেই রেডি। শোন বাবা, আজকে অফিসে একটা জরুরি মিটিং আছে, তোকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তখন আমি বললাম, সে না হয় যাব, তুমি যাও এখন। মা তখন বলল, তোর প্রবলেম কি বলতো, বারবার যেতে বলছিস কেন?
তখন আমি বললাম, আরে আমার আবার কিসের প্রবলেম, ধুর। রাফি যথারীতি মতো ঘুমাতে শুরু করলো। কপালে আজকে কি আছে কে জানে। আর মেয়েটাও মরার মতো ঘুমাচ্ছে। বলল যে সকালে চলে যাবে, তা এখনো ঘুম থেকে উঠেনি। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে, এটা কেমন মঙ্গল। তখনই আম্মু বলে উঠলো, এই তুই কি ভাবছিস এত, যা ফ্রেশ হয়ে। এত বড় ছেলে, বিছানাটাও ভালোভাবে গুছিয়ে রাখিস না। বালিশ একটা সোফায়, আরেকটা খাটে, বিছানা চাদর পর্যন্ত ফ্লোরে রেখেছিস, নিজের রুমটাও গুছিয়ে রাখতে পারিস না। রাফি তখন ইচ্ছার বিরুদ্ধে হাসি দিয়ে বলল, কে বলেছে আমি গোছাতে পারি না? তুমি যাও, দেখো 5 মিনিটের মধ্যে পুরো রুম আমি পরিষ্কার করে ফেলবো। মা তখন বলল, হয়েছে, তোর আর পরিষ্কার করতে হবে না, তুই দ্রুত ফ্রেশ হয়ে অফিসে যা। বললাম না জরুরি মিটিং আছে, কানে যাচ্ছে না নাকি? তখন আমি বললাম, আম্মু এই বয়সে তোমার কাজ করা একদম ঠিক না, এখন রেস্ট নেওয়ার বয়স, তোমার গোছাতে হবে না, আমি নিজেই গোছাচ্ছি। মা তখন বলল, বা আমার ছেলের মাথায় এত জ্ঞান কবে থেকে হলো? এতই যদি আমার কথা ভাবতি তাহলে বিয়েটা অন্তত করতি। তখন আমি বললাম, আম্মু বিয়েটি ওইসব আমায় দিয়ে হবে না। মা তখন বলল, ছেঁকা খেয়ে দেবদাস হয়ে আছিস, ওইসব বন্ডামে বাদ দে, মেয়েটা তো ভালোই আছে। তখন আমি বললাম, প্লিজ আম্মু পুরনো কথা তুলিও না। এদিকে রাইসা কিছুটা হুঁশ ফিরে চোখ মেলে ঠিক বুঝতে পারছে না সে কোথায় আছে। রাতে তো খাটেই ছিল, না কিছু ভাবতে পারছে না, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রাফি নিজে বিছানা গোছাতে শুরু করলো। রাফির মা রাফিকে উদ্দেশ্য করে বলল, বাহ, আমার ছেলেটা তো দেখি খুব লক্ষ্মী হয়ে গেছে। রাফি তখন বিট করে বলছে, এমন সিচুয়েশনে সবাই লক্ষ্মী হয়ে যায়। মা তখন বলল, কি বলছিস বিট করে? তখন আমি বললাম, কিছু না মা। এদিকে বাবা বলছে, টেবিলে বসে ওয়েট করছি রাফির জন্য। রাফিকে ডাকতে গিয়ে তার নিজেরই খোঁজ নেই। এদের জন্য আর সময় জ্ঞান হলো না। শেষ পর্যন্ত মা ছেলেকে ডাকতে আমারই যেতে হবে। ঠিক তখনই বাবা এসে বলল, তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? পার্ট 2 কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পার্ট 3 চান কিনা ওইটাও কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমি কমিউনিটি দিছি, আমি চেষ্টা করব দিনে 2টা ভিডিও দেওয়ার, চাই এটা 2টা গল্প হোক বা একটা গল্পের হোক, আমি চেষ্টা করব দিন 2টা দেওয়ার। বাকিটা আল্লাহ ভরসা। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ইনশাল্লাহ খুব ভালো ভালো গল্প দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।